আসছে, শুরু করে দিচ্ছি। নতবিধি এবং শতবিধি আমরা 9 10-এ পড়ে এসেছি, তাই না? 9 10-এ পড়ছি না আমরা সবাই? পড়ে আসছি। এখন আসো, নতবিধি কি, শতবিধি কি, প্রশ্ন আসে কিনা, বা এই টপিকটা সিলেবাসে আছে কিনা। বিসিএসসি সিলেবাসে এই টপিকটা নেই। দেখো, টপিকের বাহির থেকে আসা প্রশ্ন, কিন্তু নতবিধি শতবিধি থেকে প্রশ্ন আসে। 36-এ আসছিল, তারপরে রিসেন্টলিও 2-একটা বিসিএসে আসছে, আমার ঠিক মনে নেই, কিন্তু আসছিল, মানে এখান থেকে প্রশ্ন আসে। তো প্রশ্ন কেমন আসে, প্রশ্নের ধরনটাই থাকে 2 কি 3 রকমের প্রশ্ন আসে, এর বেশি না। তো আমাদের স্লাইড খুব কম। আজকে আমাদের টপিক হচ্ছে তোমার নত শতবিধি আর হচ্ছে ধ্বনির পরিবর্তন। তো আমি যেটা আগে ছোট ওটা আগে নিয়ে নিচ্ছি, তারপর ধ্বনি পরিবর্তনটা নিব। তো নত শতবিধির বিষয়গুলো কি দেখি। এই যে আমরা সবসময় বলি নত্যবিধান সত্যবিধান, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে ন বিষয়ক যে বিধান, কোন ন, মূর্ধন্য ন। এই নটা আমরা কোথায় লিখি বলো তো? এই নটা আমরা লিখি মূর্ধন্য ন সবসময় তৎসম শব্দে ব্যবহার হয়। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্যস্য ব্যবহার করার নিয়মকেই বলা হয় নত্য এবং শতবিধান। তার মানে যত আমরা এই যে মূর্ধন্য ন দেখব, হ্যাঁ। এখন আসো, তৎসম শব্দে ন ব্যবহার হয় মানে কি, মূর্ধন্য ন ব্যবহার হয় মানে কি? তার মানে কি দন্তান্ন নাই? দন্তন্য আছে। তার মানে তৎসম শব্দে কখন দন্তন্য এর পরিবর্তে কি বসবে? মূর্ধন্য ন বসবে। ওই নিয়মটাই হচ্ছে কি, নতবিধান। বুঝছো? মানে তৎসম শব্দে কখন দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ন বসবে, সেই নিয়মটা হচ্ছে নতবিধান। এই সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? রাফিল দেখো তো রেকর্ড নাকি অন হচ্ছে না। হচ্ছে না রেকর্ড? স্ক্রিন রেকর্ড হচ্ছে না? আচ্ছা, ওকে, আচ্ছা, সমস্যা নেই, আমাদের স্ক্রিন রেকর্ডও হচ্ছে, সমস্যা নেই। দেখো, যেটা বলছিলাম, তৎসম শব্দে তোমার দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ন বসবে, আর কখন দন্তস্ব এর পরিবর্তে কি বসবে? মূর্ধন্য বসবে, মূর্ধন্যস্ব বসবে, ওটাই হচ্ছে শতবিধান। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এখানে যত ধরনের শব্দগুলো পড়ব বা যে নিয়মগুলো পড়ব, সেগুলো কোন শব্দের জন্য প্রযোজ্য? সেগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের জন্য প্রযোজ্য। যেমন 1 নম্বর নিয়মটা কি? রি, র, মূর্ধন্যস্য, এই 3টা বর্ণ দেখো। এখানে কয়েকটা শব্দ আছে, দেখো, ঋণ, ভূষণ, অন্বেষণ, অরণ্য এবং রণ। রণ মানে হচ্ছে যুদ্ধ। তাহলে দেখো, এই যে রণক্ষেত্র বলে না, তো ঋণ, রি এর পরে মূর্ধন্য ন আছে, ভূষণ মূর্ধন্যস্ব এর পরে আছে, অন্বেষণ মূর্ধন্যস্ব এর পরে আছে, অরণ্যতে র এর পরে আছে, আর রণতে হচ্ছে তোমার র এর পরে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়মটা রি, র, মূর্ধন্যস্ব, এই 3টি বর্ণের পর তৎসম শব্দের দন্তন্য কি হয়ে যায়? মূর্ধন্য হয়ে যায়। এখন আসো, আমাকে কেউ হঠাৎ করে একটা শব্দ ধরে জিজ্ঞেস করে, ধরো কোনো একটা শব্দ একটা ধরে জিজ্ঞেস করে, ম্যাডাম এখানে কেন ভুল, বা এখানে কেন র এর পরে মূর্ধন্য হয় নাই, এখানে কেন র এর পরে দন্তন্য হলো? তাহলে এখানে র এর পরে কেন দন্তন্য হলো বলো তো? এখানে র এর পরে দন্তন্য হওয়ার কারণটা কি? ভেরি গুড। কারণ হচ্ছে ঝর্ণাটা হচ্ছে তোমার বাংলা শব্দ। আমরা পড়ছি কি? আমরা পড়ছি তৎসম শব্দে বসবে। তার মানে এখন ধরো তুমি হঠাৎ করে র এর পরে দেখলা বা মূর্ধন্যস্ব এর পরে দেখলা, বা অন্য মূর্ধন্যস্ব যদিও বাংলা শব্দে খুব কম ব্যবহার হয়, হ্যাঁ, তখন তুমি বললা যে কেন হবে। আরেকটা জিনিস দেখো, রি কিন্তু আমরা জানি রি কোন শব্দে থাকে। রি সবগুলোই আমরা তৎসম শব্দ যখন নিয়মগুলো পড়েছি তখন দেখেছি রি হচ্ছে তোমার
তৎসম শব্দে থাকে। তারপর মূর্ধন্য স সেম, হ্যাঁ, শুধু বাকি আছে র। তাহলে র এর পরে তৎসম শব্দে যদি দন্তন্য আসে, সেই দন্তন্যটা কি হয়ে যাবে? সেই দন্তন্যটা মূর্ধন্য হবে। ঋর মূর্ধন্য স, একদম সহজ। তাহলে ঋণ, ঘৃণা, বর্ণ, এগুলো সবগুলো হচ্ছে বাংলা। সেটা কিভাবে বুঝবো? তোমার তো সব শব্দ শেখার দরকার নাই, তাই না? কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো তোমার মনে রাখলেই চলবে। ক্লাস করতে করতে এগুলো মনে থাকবে, সমস্যা নেই। নিয়ম 2, বন্টন, লুণ্ঠন, খণ্ড। এখানে একটা জিনিস দেখো, বন্টন, ট আছে এখানে, এই ট এর আগে এটা কি বসেছে? এটা মূর্ধন্য বসেছে। হ্যাঁ, লুণ্ঠন, তাহলে ঠ এর আগে এটা কি বসেছে? এটা মূর্ধন্য বসেছে। একইভাবে খণ্ড, খণ্ড, তাহলে ড এর আগে কি বসেছে? মূর্ধন্য বসেছে। এখন দেখো তো ট বর্গীয় ধ্বনি কিনা এগুলো? ট বর্গীয় ধ্বনি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই যে মূর্ধন্যটা কোন বর্গীয় ধ্বনিতে আছে? ট বর্গীয় ধ্বনিতে আছে। তাহলে এই নটা মূর্ধন্যটা আগে এনে দাও। তাহলে আমরা কি বলবো? আমরা নিয়মটা বলবো, ট বর্গের পূর্বে দন্তন্য কি হয়ে যায়? মূর্ধন্য হয়ে যায়, তবে অবশ্যই তৎসম শব্দে। আমি এটা বারবার বলে দিই তৎসম শব্দের কথাটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূর্ধন্যটা কোথায় চলে আসে? যদি ট বর্গীয় ধ্বনির আগে বসে ন ধ্বনি আসে, সেই ন ধ্বনিটা কি হয়ে যাবে? সেই ন ধ্বনিটা মূর্ধন্য হয়ে যাবে। নিয়ম 3, এটা একটু মনোযোগ দাও। এর আগের দুটো কি কি ছিল? এর আগে দুটো খুব সহজ ছিল, ঋর মূর্ধন্যস্য আর ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য হবে, শেষ। কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, 2 বার আসছে, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি। তো এখানে দেখো, নির্বাণ, গ্রহণ, এই শব্দগুলোতে দেখো রি, র, মূর্ধন্যস্যের পর কি আসে? স্বরবর্ণ, ক বর্গ, প বর্গ, মূর্ধন্যস্য হ অথবা অনুস্বার থাকলে। তাহলে কি কি পেলাম? প্রথমে পেলাম ঋর মূর্ধন্যস্য, এটা তো আগেও পেয়েছিলাম। এখন শুধু ঋর মূর্ধন্যস্য পরে তো বসেই, যদি ঋর মূর্ধন্যস্যর পরে তুমি যদি কি কি পাও দেখো তো, ক বর্গ, দেখো তো এখানে রিকার আছে, আবার সাথে কি আছে দেখো তো, কোন বর্গ আছে? রিকারের পরে কোন বর্গ আছে? কোন বর্গের বর্ণ আছে? এই যে রিকার, রিকারের পরে কোন বর্গের বর্ণ আছে? প বর্গ, প বর্গীয়। হরিণ বলছে কি? হ অথবা অনুস্বার থাকলে তার পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। অর্পণ, অর, আচ্ছা একটা জিনিস তোমরা মনে রাখবা, রেফ, রিকার, রফলা, র, রি, এগুলো সবগুলো মূলত কি বলো তো? এগুলো সবগুলোই হচ্ছে মূলত র। তো দেখো এই যে এটা হচ্ছে রিকার, মূলত রিকার। দেখো কি বলছে? ঋর মূর্ধন্যস্য, এই তিনটার পরে কি কি আসবে দেখো? ক বর্গ, প বর্গ, মূর্ধন্যস্য হ অথবা অনুস্বার। তাহলে আমাদের মিলে কিনা দেখো। অর্পণ, অর্পণ, তাহলে অর, অর, কোনটা আছে? র, এই যে র, র এর পর কি আসছে বলো তো? কোন বর্গ আসছে? প বর্গ আসছে। র এর পর প বর্গ আসছে। তাহলে বলছে এগুলোর পরে যদি প বর্গ আসে আর প বর্গের পরে যদি তোমার দন্তন্য থাকে, সেই দন্তন্যটা কি হয়ে যাবে? সেই দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে মিলে গেল। লক্ষণ, দেখো তো আমরা একটু ভাঙি। ক্ষিয় কি? ক যোগ মূর্ধন্যস্য, হ্যাঁ, তারপর হচ্ছে মূর্ধন্য। এখন আসো তো, তাহলে লক্ষণের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে এই যে ক বর্গের পরে কি আসছে? মূর্ধন্যস্যের পর স্বরবর্ণ, তারপরে এখানে আমরা কোন বর্গ পেলাম? আমরা এখানে ক বর্গটা পাচ্ছি। একইভাবে তুমি দেখো এই যে মূর্ধন্যস্য আছে এখানে সরাসরি, এই যে মূর্ধন্যস্য, ঠিক আছে। তারপর হচ্ছে নির্বাণ, নির্বাণ, তাহলে আমি নির লিখলাম, র, র এর পরে বটা আসলে কোন বর্গীয়? ব, প বর্গীয়, প ফ ব,
হ্যাঁ, দর্পণ একইভাবে প, তারপর আমাদের এখানে হ সরাসরি উল্লেখ আছে, কোনো বর্গের কথা বলা নেই, যে হ এর কথা উল্লেখ আছে। গ্রহণ, তাহলে গ্র এর সাথে কি আছে, রফলা আছে, গ্রহণ, এটা হচ্ছে নিয়ম। নেক্সট আসো, এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়, এখানে কোনো নিয়ম ফলো করে নেই। এখন এটা তোমাদের কি করতে হবে, এটা হচ্ছে তোমার 9-10-এর মুনির চৌধুরীর বইটাতে আছে, এটা তোমার টিএম করতে হবে। টিএম মানে কি, ঠাডা মুখস্থ। হ্যাঁ, ঠাডা মুখস্থ করে ফেলতে হবে, এটা অনেকের মুখস্থ অলরেডি আছে, তাহলে মুখস্থ করে ফেলবা। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানগুণ পূর্ণবেণী, এভাবে মনে রাখবা। তাহলে দেখো কিছু শব্দ আমরা দেখি, যেমন ধরো গণিকা, হ্যাঁ, বিপণী, নিপুণ, পানি, এই যে দেখো পানি, পানি মানে কি বলেছিলাম, পানি মানে বলেছিলাম হাত, হ্যাঁ। তারপরে গণনা, এগুলো তো হচ্ছে তোমার স্বভাবতই মূর্ধন্য হচ্ছে। নেক্সট দেখো, কখন হবে না, নত্ব কখন হবে না, তোমার নিয়ম ঠিক আছে, নিয়ম ঠিক আছে, যেমন সর্বনাম, হ্যাঁ, সর্বনাম, এখানে দেখো র এর পরে কোন বর্গ আছে, সর্বনাম, তাহলে র এর পরে কোন বর্গ আছে, আমরা পড়েছিলাম র এর পরে যদি প বর্গ থাকে, হ্যাঁ, র এর পরে ব আছে মানে প বর্গ আছে, কিন্তু তাহলে এটা কি হওয়ার কথা ছিল, এভাবে হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এভাবে না হয়ে আমাদের কি হলো, সর্বনাম, সর্বের নাম মানে হচ্ছে তোমার এটা কি শব্দ, সমাজসাধিত শব্দ। দুর্নাম, দুর্নীতি, হ্যাঁ, দুর্নিবার, পরের নিন্দা, অগ্রের নায়ক, হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো কি শব্দ, এগুলো সবগুলো হচ্ছে তোমার সমাসবদ্ধ শব্দ, এবং সমাসবদ্ধ শব্দে তোমার নতবিধান খাটে না, মানে তোমার যদি নিয়মও থাকে তারপরও সেটাতে কি হবে না, নিয়মটা ফলো করা হবে না। সমাসের মাধ্যমে গঠিত শব্দে মূর্ধন্য হয় না, কি হয়, দন্তন্য হয়। নত্ব হবে না কখন, আবার দেখো, যেমন এখানে আমি আগে কি বলেছিলাম দেখো তো, এই যে টবর্গীয় ধ্বনি, তাহলে নটা কি চলে আসছে, যদি আগে হয় তখন এটা তোমার মূর্ধন্য, টবর্গীয় ধ্বনির আগে যদি নটা থাকে সেটা বুঝতে কষ্ট হচ্ছে জামিল, কেন, আমার কথা বোঝা যাচ্ছে না নাকি শোনা যাচ্ছে না, নাকি তোমার বুঝতে কষ্ট হচ্ছে, কোনটা, জামিল শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, তুমি একটু মনোযোগ দাও তাহলে বুঝবা, সহজ আছে এগুলো। দেখো, টবর্গীয় ধ্বনির আগে যদি, কোনটা, এটা সমাসেরটা কিচ্ছু না, সমাসেরটা হচ্ছে সমাসবদ্ধ শব্দে তোমার মূর্ধন্য বসবে না, সোজা কথা। শব্দটা যদি, আচ্ছা আর একটু স্লো বলতেছি, শব্দটা যদি তোমার সমাসবদ্ধ হয়, হ্যাঁ, ওখানে তোমার আর দেখার দরকার নাই, তাকানোরও দরকার নাই, সেটাতে তোমার কি বসবে না, মূর্ধন্য বসবে না, বাস শেষ। নেক্সট আসো, টবর্গীয় ধ্বনির আগে বসলে আমরা পড়ে ফেলেছিলাম কি বসবে, মূর্ধন্য বসবে, কিন্তু যদি তোমার তবর্গীয় ধ্বনির আগে বসে, দেখো ত থ দ ধ দন্তন্য, যদি তবর্গীয় ধ্বনির আগে তোমার ন ধ্বনিটা আসে সেটা কি হবে, দন্তন্য হবে। কীরকম, অন্ত, গ্রন্থ, ক্রন্দন, চন্দন, তাহলে দেখো অন্ত, তাহলে এটা কি, দন্তন্য। ক্রন্দন, তাহলে ক্রন্দন, কান্না করা, তাহলে দেখো ক্রন্দন, কি দিয়ে হলো, এটা কি, দটা তবর্গীয় কিনা বলো তো, দটা ত থ দ, হ্যাঁ, দ বর্গীয়। আচ্ছা, যারা জি লিখো, জি বানানটা এভাবে লিখবা, ব দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে এটা বুঝছো? চলে আসছি শতবিধান। একটু দেখো, অ আ ছাড়া, অ আ ছাড়া অন্য স্বরধ্বনি এবং ক র এর পরে দন্তস্ব মূর্ধন্যস্ব হয়। আবার খেয়াল করো, অ আর আ ছাড়া অন্য স্বরধ্বনিগুলো কি কি, রসই দীর্ঘ, রস দীর্ঘ, ও এ ও, এগুলোই তো, তাই না? অ আর আ যদি বাদ দেই, অন্য স্বরধ্বনি এবং ক র এর পরে দন্তস্ব মূর্ধন্যস্ব হয়।
একটু দেখো, তাহলে ভবিষ্যৎ, ভবিষ্যৎ শব্দগুলো অবশ্যই তৎসম হতে হবে। ভবিষ্যৎ, তাহলে দেখো তো ভবিষ্য, তাহলে দেখো তো এটা এখানে তোমার মূর্ধন্যস্বর আগে কোন ধ্বনি আছে বলো তো? ভবিষ্যতে মূর্ধন্যস্বর আগে কোন ধ্বনি আছে? তোমরা লিখো, বলো মূর্ধন্যস্বর আগে কোন ধ্বনি আছে? ই ধ্বনি আছে, ভেরি গুড। মুমূর্ষু, মুমূর্ষু মূর্ধন্যস্বর আগে কোনটা ধ্বনি আছে? মুমূর্ষু, উ ধ্বনি আছে, হ্যাঁ উ ধ্বনি আছে। তারপর হচ্ছে চক্ষুষ্মান, এটাতে উ ধ্বনি আছে, এটাতে উ ধ্বনি। চিকিৎসা, এটাতে ই ধ্বনি আছে। তাহলে দেখো এই যে ই ধ্বনি উ ধ্বনি এগুলো যদি তোমার কিসের আগের আসে? তোমার যদি ক এবং র এর পরে সেই দন্তস্বটা মূর্ধন্যস্ব হয়, অ আ ছাড়া অন্য স্বরধ্বনি, এবং ক এবং র এর পরের দন্তস্বটা কি হচ্ছে? মূর্ধন্যস্ব হচ্ছে। একটু পরে এটা আরেকটু বুঝবা, একটু খেয়াল করো। আচ্ছা, আমরা উপসর্গ তো জানি না, তৎসম উপসর্গ যেগুলো ই কারন্ত এবং উ কারন্ত, ওই উপসর্গগুলোর পরে তোমার কি হয়? মূর্ধন্যস্ব হয়। যেমন দেখো অভি, অভি কি? অভি হচ্ছে একটা উপসর্গ। অনু একটা উপসর্গ, যেমন অনুষঙ্গ, অনুতাপ, তাহলে সুষুপ্তু, সু, অধি সু উৎপরি, আমরা তো জানি তাই না? এই যে সু, সু হচ্ছে একটা উপসর্গ। তাহলে সবগুলোতে দেখো তো কি আছে? এগুলো হয় উকারন্ত, যেমন প্রতি, অথবা ইকারন্ত। তাহলে উকারন্ত এবং ইকারন্ত যেই উপসর্গগুলো আছে এগুলোর পরে তোমার যদি স্বধ্বনি আসে, সেই স্বধ্বনিটা কি হবে? মূর্ধন্যস্ব হবে, বুঝছো? সেই স্বধ্বনিটা মূর্ধন্যস্ব হবে। এখন আসো, একটু যদি বলতেন। কোনটা? এটা, 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 জি আচ্ছা একটু আবার একটু খেয়াল করো। সুষুপ্তু শব্দটা, অথবা অনুষঙ্গ, ধরো অনুষঙ্গ শব্দটা, অনুষঙ্গ, অনুতাপ, অনুষঙ্গ। এখন আসো, অনুষঙ্গ এবং অনুতাপ দুটোই কি দিয়ে, কিভাবে তৈরি হয়েছে? এই দুটো শব্দ উপসর্গ দিয়ে। কোন উপসর্গ? অনু উপসর্গ, অনু উপসর্গ। শফিকুল স্লাইড দেখতে পাচ্ছ না? শফিকুল তুমি একটু লিভ নিয়ে আবার আসো। অনু উপসর্গ দিয়ে শব্দটা তৈরি বলছে। তো কি বলছে দেখো, ইকারন্ত এবং ইকারন্ত এবং উকারন্ত উপসর্গের পরে প্রায়ই মূর্ধন্যস্ব হয়। এখন তোমার এখানে তো মূর্ধন্যস্ব দন্তস্ব নাই, কি আছে? তাপ আছে, তাহলে এটা বাদ। এখানে কি আসছে? অনুষঙ্গ, তাহলে দন্তস্বটা আসছে না? আসছে কি না? যে প্রশ্নটা করেছো, অনুষঙ্গ আসছে। তাহলে এই যে অনুষঙ্গ আসছে, এখানে যেহেতু উকারন্ত আছে, এই দন্তস্বটা কি হয়ে গেল? মূর্ধন্যস্ব হয়ে গেল। তার মানে এদিকে যে বানানগুলো আছে এগুলো সবগুলো ভুল, বুঝছো বিষয়টা? এগুলো সবগুলো ভুল। অভিষেক, অভিষেক কি আমরা দন্তস্ব দিয়ে লিখি? না, অভিষেক আমরা মূর্ধন্যস্ব দিয়ে লিখি। কারণ কি? যে অভি, ই কারন্ত। সুষুপ্ত, সু, সুটা কি? উকারন্ত, এজন্য এটা মূর্ধন্যস্ব। অনুষঙ্গ, অনু, উকারন্ত। প্রতি, প্রতিষেধকে যে দন্তস্ব আসছে এটা মূর্ধন্যস্ব হয়ে যায়, এটা ইকারন্ত। ঋষি, কৃষক, তৃষ্ণা, উৎকৃষ্ট, বৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, বর্ষা, বর্ষণ, সবগুলোতে কি আছে? রি এবং তোমার র আছে। হ্যাঁ, তাহলে দেখো এই এত তাড়াতাড়ি মাথা ঘুরালে কীভাবে হবে? আমার তো এখনও ধ্বনি পরিবর্তন বাকি রয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ইজি হয়ে যাবে, একটু পরেই বলে দিচ্ছি প্রশ্নগুলো কিভাবে আসবে। রি এবং র এর পরে মূর্ধন্যস্ব হয়। আচ্ছা, এটা মূর্ধন্য তো আমরা পড়েছি না? কি পড়েছিলাম বলো তো? রি, র এবং কিসের পরে মূর্ধন্য হয়? রি, র এবং মূর্ধন্যস্বয়ের পরে আমরা মূর্ধন্য পড়েছিলাম। তো এখানে মূর্ধন্য তো আর দরকার নাই, যেহেতু এটা শতবিধান, মূর্ধন্যস্বয়ের দরকার নাই। তো রি এবং র এর পরে আমাদের কি বসবে? মূর্ধন্যস্ব বসবে। যেমন দেখো যে ঋষি, কৃষক, তৃষ্ণা, উৎকৃষ্ট, তারপর বর্ষা,
এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কিসের পরে বসছে, রি এবং র এর পরে বসছে। আরেকটা নিয়ম হচ্ছে তাও নত্যবিধির মতো। কীরকম নত্যবিধির মতো? নত্যবিধানে আমাদের কি বলেছিলাম, ট এবং ঠ এর সঙ্গে অর্থাৎ ট বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হলে আমাদের দন্তন্যটা কি হয়ে যায়, দন্তন্যটা মূর্ধন্য হয়ে যায়। তো এখানেও সেম, ট এবং ঠ এর সাথে যুক্ত হলে দন্তস্বটা কি হয়ে যাবে, দন্তস্বটা মূর্ধন্যস্ব হয়ে যাবে। হ্যাঁ, যেমন অনেকেই লিখে ফেসবুকে যে কষ্টের কি নাই, কষ্টের শেষ নাই। হ্যাঁ, তাহলে এখানে বানান কোনটা ভুল? কষ্টের সীমা নাই, আচ্ছা শেষ নাই, তো কষ্ট বানানটা ভুল। কারণ আমরা কি জানি, আমরা ট এবং ঠ এর সঙ্গে যুক্ত হলে অবশ্যই কি হবে, মূর্ধন্যস্ব হবে। যেমন কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ। এটা খুব জরুরি। বলো তো এখানে আমি 1 2 বলি, 1 2, এখানে কোনটা শুদ্ধ বলো তো? এক নাম্বার। আচ্ছা লিখো। আচ্ছা অনেকে 2 বলছে, এটা স্টপ করো। পরিষ্কার পরিষ্কার, এখানে কোনটা শুদ্ধ বলো? এটা আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তিরস্কার, আচ্ছা এটা 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 এবার এটাও 1 2 দুইজনেই লিখছে। আচ্ছা তিরস্কার এবং তিরস্কার, এটা কোনটা শুদ্ধ বলো তো? তিরস্কার, আবিষ্কার, আচ্ছা শেষ শেষ করো, এবার শেষ করে দিচ্ছি, শোনো। অ এবং আ এ দুটো যদি থাকে, এ দুটো যদি থাকে, খেয়াল করো তোমার র ক এবং র ধ্বনির পরে, এই যে র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্যস্ব হয়। তাহলে দেখো, তাহলে যদি অ আ স্বরধ্বনি থাকে তাহলে কি হবে না, মূর্ধন্যস্ব হবে না। বিষয়টা বুঝে নাও। বিষয়টা হচ্ছে, বলছে কি, বলছে র ধ্বনির পরে পুরস্কার, র এর সাথে কি আছে বলো তো? র এর সাথে কি আছে? ও আছে। র এর সাথে অ আছে। র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে মূর্ধন্যস্ব হবে। তাহলে অ যেহেতু আছে তাহলে দন্তস্ব থাকে যাবে নাকি মূর্ধন্যস্ব হবে? দন্তস্ব হবে, দন্তস্ব হবে। হ্যাঁ, তাহলে অ আ ভিন্ন আর কি কি আছে? রস্বইকার, এই মাইক্রোফোন অফ করো। রস্বইকার, রস্বউকার। যদি রস্বইকার রস্বউকার থাকে স্বধ্বনির আগে তবে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মূর্ধন্যস্ব হবে। তাহলে দেখো তো পুরো অধ্বনি আছে, তাহলে এখানে কোনটা শুদ্ধ? এখানে দন্তস্ব শুদ্ধ। পরিষ্কার, পরি, ই প রি, ই ধ্বনি আছে। এই যে দন্তস্বর আগে কি আছে? ই ধ্বনি আছে। তাহলে পরিষ্কারের কোনটা শুদ্ধ? পরিষ্কারের মূর্ধন্যস্ব শুদ্ধ। তিরস্কার, অ আছে, যদি অ থাকে তাহলে দন্তস্ব, তিরস্কার দন্তস্ব শুদ্ধ। আবিষ্কার কোনটা শুদ্ধ? আবি, ই আছে, তাহলে কোনটা হবে? মূর্ধন্যস্ব হবে। এই জিনিসটা বুঝছো? বুঝো নাই এমন কেউ আছো বলো তো? বুঝছো? ইয়েস বলো, বুঝলো ওয়াই লিখো। ওকে, এটা খুব সহজ। কিন্তু এই বানানগুলো অনেকেই ভুল করে। যেমন পুরস্কার বানান অনেকে কি দিয়ে লিখে বলো তো? অনেকে মূর্ধন্যস্ব দিয়ে লিখে। তাহলে মূর্ধন্যস্ব দিয়ে লিখলে কেন ভুল হবে? কারণ মূর্ধন্যস্বর আগে কি আছে? অধ্বনি আছে। যদি অধ্বনি থাকে তাহলে অ এবং আধ্বনি থাকলে, শুনো যে বুঝো নাই, এই যে দন্তস্বর জায়গায় কখন মূর্ধন্যস্ব বসবে আমরা সেটা পড়ছি। হ্যাঁ, তাহলে যে আহমেদ লিখে দিয়েছে যদি অ আ থাকে আচ্ছা আহমেদ কি শুদ্ধ লিখছে না ভুল লিখছে বলো তো?
অন্যরা বলো। আহমেদ ভুল লিখছে। হ্যাঁ আহমেদ, সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ। সীতা কি বাপ হইতে পারবে বলো তো? সীতা কি বাপ হইতে পারবে নাকি? পারবে না, কারণ সীতা কি? সীতা হচ্ছে তোমার মহিলা, মেয়ে। হ্যাঁ আচ্ছা, এটা সবাই বুঝছে মোটামুটি। চলে আসো, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্যস্ব হয়? তো এই শব্দগুলো একটু দেখো। অভিলাষ, ঈষৎ, ঔষধ, ঔষধি, তোষণ, পাষণ্ড, পাষাণ, পোষণ, পৌষ, মানুষ। হ্যাঁ পাষণ্ডর সাথে মানুষ মনে রাখতে পারো। শোষণ, ষোড়শ, ষড়যন্ত্র, ষটচক্র। তো আমরা একটু অন্যভাবে একটু কয়েকটা শব্দ দেখি, একটু মনে রাখতে পারি কিনা দেখো। ষড়ঋতু, আষাঢ়, পৌষ, উষা, এগুলো 9-10-এর বইতে আছে, আগের বইটাতে, এবং এগুলো থেকে অনেক উদাহরণ আসে। হ্যাঁ ষড়ঋতু, আষাঢ়, পৌষ, উষা। তাহলে দেখো ষড়ঋতুর সাথে আষাঢ়ের মিল আছে, তাই না? আষাঢ়, আষাঢ়ের সাথে পৌষ, উষা। তাহলে আমরা এই চারটা আগে একবার মনে রাখলাম। মানুষ, মানুষের কি আছে? মানুষ অসংখ্য। আচ্ছা আগের স্লাইডটা দেখাবো, অনেকে দেরি হয়ে যাবে, বুঝছো? শোনো, মানুষ কোষ, মানুষ অসংখ্য কোষের সমন্বয়ে তৈরি, এটা মনে রাখবা। তারপর মানুষের কি আছে? ভাষা আছে। মানুষের ভূষণ, ভূষণ মানে পোশাক পরিচ্ছদ পরে, এবং মানুষ ভাষণ দিতে কি করে? খুব বেশি পছন্দ করে। এখন আসো, মানুষরা আবার কি হয়? একটু পাষাণ হয়। তাদের হৃদয়টা কেমন থাকে? অনেকের, সবার না, কলুষ থাকে, এবং এরা সারাক্ষণ ষড়যন্ত্র করতে থাকে, এবং এরা কি ছড়ায়? হিংসা বিদ্বেষ ছড়ায়, রোষ ছড়ায়। এবং এই পাষাণ মানুষগুলোরে কোনো রকম কি দিয়ে কাজ হয় না? ঔষধ দিয়ে কাজ হয় না। দেখি তো তাহলে আমরা একটু পারি কি না, বলো তো। একদম প্রথমে কি পড়েছিলাম? ষড়ঋতু। ষড়ঋতুর সাথে আমরা আরও 3টা পড়েছিলাম, কি কি বলো তো? উষা, পৌষ, আষাঢ়। তারপর পড়েছিলাম মানুষ। মানুষের কি থাকে? কোষ, ভাষা থাকে, ভূষণ, তাই না? তারপর সে কী দিতে পছন্দ করে? ভাষণ দিতে পছন্দ করে। এভাবে একটু মিলাই পড়বা, তাহলে তোমাদের নিজেদের মনে থাকবে। তারপর লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে পাষাণ। হ্যাঁ পাষাণদের কি থাকে? হিংসা বিদ্বেষ ছড়ায়, তাহলে দেশ। পাষাণ, ষড়যন্ত্র, কলুষ, তাই না? এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্যস্ব হয়। নেক্সট আসো, বিদেশি। খাঁটি বাংলা শব্দে কখনোই মূর্ধন্যস্ব হয় না, এটা আমরা অনেকবার পড়ে ফেলেছি। যেমন করিস, দেশি, মিশি, আবাস, জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট। অনেকেই যেটা ভুল করে সেটা কি দেখো, আমি মনে রাখি, এ পড়াইলে তুমি এখন কাউকে পড়ানো শুরু করো, তোমারও মনে থাকবে। দেখো কি যেন বলছিলাম, অনেকে এভাবে লিখে, এই আমার পোস্টে একটা লাইক দিস। হ্যাঁ মেসেজ দেয়, আমার পোস্টে একটা লাইক দিস। আবার অনেকে বলে কি, যে আমার আব্বা একজন মাস্টার। আবার কি মাস্টার? পোস্ট মাস্টার। আবার অনেক জায়গায় আছে আহমেদ স্টোর, না নাফিজা স্টোর। সরি, আমি নিজেই শুদ্ধটা লিখে ফেলছি, স্টোর। তাহলে দেখো তো এগুলো শুদ্ধ না ভুল? এগুলো সবগুলোই কি হবে? সবগুলোই ভুল। তাহলে আজকে থেকে ফেসবুক পোস্ট, মাস্টার, হ্যাঁ যত ইংরেজি শব্দ দেখবা, যেমন আমার ট্রাস্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। তো ট্রাস্ট ব্যাংকে যখন যাই আমি দেখি সেখানে লেখা এভাবে লেখা, ট্রাস্ট। তাহলে বলো তো এটা শুদ্ধ না ভুল? ভুল, কারণ শব্দটা কি? TRUS, সো এটা ভুল। হ্যাঁ একজন লিখছে ভিল, ওকে ভিল। ঠিক আছে, নেক্সট আসো, যেসব শব্দের শেষে সাত শব্দাংশটি আছে। আচ্ছা, সাত বানানটাই আমরা দেখতে পাচ্ছি দন্তস্ব দিয়ে লিখা, তাহলে এটা তো আমাদের আর কোনো টেনশনের দরকার নাই। মানে সাত শব্দাংশটি আছে, সেখানে সাত বানানে মূর্ধন্যস্ব হয় না। যেমন অগ্নিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত। তো সাত বানান যদি দন্তস্ব দিয়েই হয়, এটা আর চেঞ্জ হবে কেন? হ্যাঁ তাহলে এটা কি দিয়ে হয়? দন্তস্ব দিয়ে হয়। এখন আসো প্রশ্নগুলো কেমন হয়। প্রশ্নগুলো কেমন হয় দেখো, বলা হলো
নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? প্রশ্নটা এভাবে আসবে। কেয়া 2 না, স্বভাবতই মূর্ধন্য অবশ্যই অবশ্যই 4। কেন 4? আমরা জানি রি র মূর্ধন্যস্বয়ের পরে মূর্ধন্য বসে, তাহলে এটা রি এর পরে বসেছে, এটাও রি এর পরে বসেছে, এটা কিসের পরে? বর্ণ মানে র এর পরে বসে, তার মানে এই তিনটেই কি মেনে চলেছে? নিয়ম মেনে চলেছে। তাহলে আর বাকি থাকে কি? বাকি হচ্ছে কল্যাণ। কল্যাণ শোণিতমণি স্থানুগুণ পুণ্যবেণী গেল। তাহলে এরকম একটা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন কেমন আসতে পারে? ধরো এই শব্দগুলোর সাথে তোমার সর্বনামটা এভাবে দিল, তাহলে এটা কি ভুল না শুদ্ধ বলো তো? সর্বনাম ভুল। তো বিষয়টা এভাবে আসতে পারে যে কোন ধরনের শব্দে নতবিধি খাটে না? সন্ধি সাধিত, প্রত্যয় সাধিত, সমাস সাধিত, কোনটা হবে? সমাস সাধিত। হ্যাঁ, সমাস সাধিত শেষ তো। তাহলে আমাদের অথবা এরকম আসতে পারে, তিনটা তোমার কি কি দিল? ধরো কল্যাণ দিল, নিপুণ দিল, পানি দিল, আর দিল তোমার হচ্ছে মরণ। বলা হলো কল্যাণ, নিপুণ, পানি, মরণ। নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য হয়নি? স্বভাবতই হয় নাই, তাহলে কোনটা বলো? কল্যাণ, নিপুণ, পানি, মরণ। মরণ। মরণ কেন মরণ? কারণ এটা র এর পরে বসেছে। হ্যাঁ, একইভাবে মূর্ধন্যস্বর ক্ষেত্রেও সেম। মূর্ধন্যস্বর ক্ষেত্রে তাহলে তোমার কি হতে পারে? যেমন ধরো ভাষা, হ্যাঁ, সাথে দিল কষ্ট, তারপর হচ্ছে আরও কয়েকটা শব্দ বলো, যেমন ধরো মুমূর্ষ, চিকিৎসা। আমি আর লিখছি না, দেরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোনটিতেই স্বভাবত মূর্ধন্যস্ব? হ্যাঁ, স্বভাবত মূর্ধন্যস্ব কোনটিতে? ভাষা, তাই না? হ্যাঁ, এইভাবেই তোমার আসতে পারে। আরেকটা আসে, যেমন সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্যস্ব হয় না? হ্যাঁ, তো কি করলো? তোমার ধরো কয়েকটা প্রত্যয় দিয়ে দিল, যেমন ধরো তোমার কয়েকটা প্রত্যয় দিল, সাথে দিল 7, তাহলে কোনটা হবে? কোন প্রত্যয় হয় না? 7 প্রত্যয় হয় না, শেষ তো। এই প্রশ্নগুলো এভাবে আসতে পারে। তাহলে আমাদের যেটা জানতে হবে, যদি নিয়ম মাফিক কিনা সেটা জানবো, আর যদি নিয়ম মতো না আসে তাহলে সেটা কি? স্বভাবতই। শেষ। নতবিধি শতবিধি এখানেই শেষ।